একটা ফ্যাসি সরকার যখন থাকে, এত নির্মম, এত দানবিক সরকার, সেটার বিরুদ্ধে আসলে শুধুমাত্র রাজনৈতিক দলের পক্ষে গণ অভ্যুত্থান নাম ঘটিয়ে সফল হওয়াটা অনেকটাই অসম্ভব। এই গণ অভ্যুত্থানে যেটা হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা নেমে এসেছে প্রাথমিকভাবে, এবং তারপর আমরা দেখলাম একবার সব শ্রেণী পেশার মানুষ এখানে সন্নিবেশ ঘটেছে। এখানে রিক্সা চালক ছিলেন যিনি শহীদ হয়েছেন, এখানে পোশাক শ্রমিক শহীদ হয়েছেন, এখানে ছিন্নমূল মানুষ শহীদ হয়েছেন, অনেক শিক্ষার্থীদের পাশাপাশি ওনাদের অভিভাবকেরা নেমে এসেছেন, রিটায়ার্ড আর্মি অফিসার নেমে এসেছেন, রানিং যারা গভর্নমেন্ট অফিসিয়ালস রয়েছেন ওনারা নেমে এসেছেন। এভাবেই কিন্তু এটা সব শ্রেণী পেশার মানুষ এক হয়েছিলেন। কিন্তু আমরা যারা রাজনৈতিক দল, অন্তত বিএনপির দিক থেকে আমরা কখনোই এটাকে রাজনৈতিক রূপ দিতে চাই নাই। আমরা যদি দেখি 16 জুলাই খুব ভাইটাল একটা দিন, যেদিন আবু সাইদ শহীদ দিলেন, সে একই দিনে কিন্তু আমাদের চট্টগ্রামে ওয়াসিম আকরামও শহীদ হয়েছিলেন, ছাত্ররা একজন কর্মী। আমরা কখনো এই বিষয়টাকে সামনে আনিনি। একইভাবে 18 তারিখে যখন আমরা দেখলাম মীর মুগ্ধ শহীদ হলেন, সে একই দিনে কিন্তু ছাত্রদলেরও 4জন প্রাইভেট ইউনিভার্সিটি শহীদ হয়েছিলেন, সেটাকে আমরা সামনে আনিনি। আমাদের তারপর দেখলাম 19-20 তারিখে আমাদের 20,000-এর উপর বিএনপি নেতাকর্মী বিভিন্ন সময় অ্যারেস্ট হলেন, সেগুলোকে আমরা সামনে আনিনি। তার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য আমরা এটাকে রাজনীতির মধ্যে একটা জাতীয় বা রাষ্ট্র পর্যায়ে গণ অভ্যুত্থান হিসেবে সেভাবেই চিহ্নিত করতে চেয়েছি। দ্যাট ওয়াজ দ্য মেইন গোল। এবং সেভাবে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল, এখানে আমি দেখছি সবাই তো রয়েছেন, রাশেদ ভাই রয়েছেন, সাকিব ভাই রয়েছেন, প্রত্যেকের দল এখানে অনেক বড় ভূমিকা রেখেছে। সুতরাং এখানে একটা জাতীয় ঐক্য ছিল, সেই ঐক্যের প্রেক্ষিতে কিন্তু সবার সম্মিলিত ভূমিকাতে দেখলাম আমরা জুলাই এবং আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটলো। 5ই আগস্ট যখন সরকারের পতন হওয়ার পরে 5 থেকে 8 তারিখে কিন্তু বাংলাদেশ সরকার শূন্য ছিল। সেখানে কোনো পুলিশ ছিল না, কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, কোথাও ল এনফোর্সমেন্ট এজেন্সি, র্যাব, বিজেপি কোনো এলিমেন্ট ছিল না। সেই সময় কিন্তু এই রাজনৈতিক দলগুলোই, আমি বিশেষভাবে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা বলবো, ওনার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্থিতিশীলতা ধরে রেখেছিলাম। কোন পুলিশের অনুপস্থিতিতে 5 তারিখে কিন্তু উনি পরপর 3টা বক্তব্য দিলেন, যার মূল উদ্দেশ্য ছিল উনি খুব ক্লিয়ারলি বললেন যে গণ অভ্যুত্থানে যারা করে গিয়েছে সেই পলাতক ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যেহেতু বিজয়ী হয়েছে, আমাদের অনেক বেশি মানবিক ঔদার্য দেখানো প্রয়োজন। যার কারণে বিজয়ী হিসাবে আমাদের নিশ্চিত করতে হবে যারা পরাজিত, যারা স্বৈরাচারের দোষর, তারা যেন বাংলাদেশে মোটামুটি ভাবে সুরক্ষিত থাকে। সেই জন্য উনি ওনার নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছিলেন। যার কারণে অনেকের ভয় ছিল যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এখানে মারা যাবে, অনেকের বাড়িতে লুটপাট হবে, সেরকম কোনো কিছুই কিন্তু হয় নাই। শুধু 5 থেকে 8 তারিখে সরকার বিভিন্ন অবস্থায় না, তারপরে যখন পরবর্তীতে থানাতে বিভিন্ন সময় পুলিশরা ফেরত আসলেন, তার আগে একটা লম্বা সময় বাংলাদেশে প্রায় 2 মাসের মতন কোন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল না। তখন বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা থানায় থানায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কিন্তু প্রতিহিত করেছে, নিশ্চিত করেছে একটা সাম্যাবস্থা যেখানে আমরা সবাই একসাথে থাকতে পারবো। এটাই কিন্তু আমাদের যিনি আদর্শিক নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, ওনার আদর্শ বাংলাদেশী জাতীয়তাবাদ, যার অর্থ আমাদের ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত অবস্থা যাই হোক না কেন, আমরা সবাই মিলে এই বাংলাদেশ, যেখানে আমাদের মূল দায়িত্ব সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার সমাজের প্রতিটি মানুষের জন্য নিশ্চিত করা। সুতরাং আমাদের একটা বৃহত্তর জাতীয় ঐক্য ছিল, সেই জাতীয় ঐক্যের ভিত্তিতেই সরকার পতন হয়েছে, এবং সেই জাতীয় ঐক্যের ভিত্তিতেই পরবর্তীতে কিন্তু অন্তর্বর্তী সরকার হয়েছে। এখানে অনেক পলিটিক্যাল স্টেক হোল্ডার্স রয়েছে। 5, 6 বা 7 তারিখে কোন একটা রাজনৈতিক দল যদি বলতো গণ অভ্যুত্থানে যাদের বড় ভূমিকা ছিল যে আমিও ইন্টারিম গভর্নমেন্টের স্টেক চাই, আমার মনে হয় বাংলাদেশে কেউ মানা করতো। কিন্তু রাজনৈতিক দলগুলো কেন পার্টিসিপেট করেনি এটাও জানা প্রয়োজন আছে। আমরা যারা গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক শক্তি, আমাদের দীর্ঘ আন্দোলন ছিল গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। 8 তারিখে যখন নতুন একটা গভর্নমেন্ট ফর্ম হলো, তখনও কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হয় নাই, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হয়নি। যার কারণে এই টোটাল গণ অভ্যুত্থানে নন পলিটিক্যাল যারা স্টেক হোল্ডার ছিলেন, অর্থাৎ শিক্ষার্থী ছিলেন, সেখানে আমাদের যারা সুশীল সমাজের সদস্য ছিলেন ওনারা ছিলেন, বিভিন্ন রাইটস অ্যাক্টিভিস্ট ছিলেন, ওনারা গভর্নমেন্টে পার্টিসিপেট করলেন। আর যারা পলিটিক্যাল স্টেক হোল্ডার, যারা জনগণের ভোটাধিকার এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য গত 16 বছর ধরে আন্দোলন করে এসেছেন, ওনারা বা আমরা বিএনপি সহ কেউ এখানে পার্টিসিপেট করিনি। এটা কিন্তু জাতীয় ঐক্যের ভিত্তিতেই হয়েছিল। তাহলে আজকে কেন এই জাতীয় ঐক্য সংস্কারের নামে কিছুটা প্রশ্নবিদ্ধ হবে? এটা আসলে কারো কাম্য না। বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন, ওনাদের কেউই হয়তো 8 তারিখের আগে কখনো চিন্তাও করে নাই যে এরকম সরকার পতনের পরে তাদের হয়তো দায়িত্ব নিতে হবে। গণতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি সহ অন্যান্য যারা, তারা কিন্তু এই সংস্কারের কথা অনেক আগে থেকে বলে এসেছিল। কারণ আমরা জানতাম আমাদের ত্যাগ, তিতিক্ষা, আন্দোলন সংগ্রামের মাধ্যমে এক সময় এই ফ্যাসিবাদের পতন হবে, এবং যখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, রাজনৈতিক দলেরই দেশের দায়িত্ব নিতে হবে। যার কারণে কিন্তু সংস্কার কথা বিএনপি সেই 2016 সাল থেকে বলে আসছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে কিন্তু রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ভিশন 2030 প্রণয়ন করেছিলেন। তারপর 2022 সালে 27 দফা প্রণয়ন করেছিলেন,
আমাদের নেতা জনাব তারেক রহমান এবং গত বছর জুলাই মাসে 31 দফা প্রণীত হয়েছিল যুগপৎ আন্দোলনের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে। আজকে যারা সরকারে রয়েছেন ওনারা কিন্তু তখন পর্যন্ত সংস্কার কথা একবার বলতে পারেননি, কারণ ওনাদের তো সেই অ্যাম্বিশনও ছিল না যে ভারত একটা পর্যায়ে দেশ চালাতে হতে পারে। ওনারা প্রথম বলা শুরু করলেন কবে? 8ই আগস্টের পর থেকে, যখন সরকারের এসে ওনারা দায়িত্ব নেওয়া শুরু করলেন। এবং তারপর থেকে সংস্কারের যে বেসিক এলিমেন্টস রয়েছে তার কিন্তু মূলত আমাদের 31 দফার বাইরে যৌক্তিক সংস্কার প্রস্তাবনা খুব বেশি নেই। অধিকাংশ যৌক্তিক সংস্কার প্রস্তাবনার মূল ভিত্তি হচ্ছে আমাদের যে 31 দফা সেটি। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এই যে সংস্কারের যে বেসিক এলিমেন্ট গুলো রয়েছে, যেখানে কম বেশি একটা জাতীয় ঐক্যমত্য রয়েছে, যেমন বাইক্যামেরাল লেজিসলেচারের ব্যাপার রয়েছে, পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয় রয়েছে, আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের তো ক্ষমতার ভারসাম্যের বিষয়গুলো রয়েছে, এগুলোতে তার বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমাদের আছে। ডিফারেন্সটা এখানেই যে এই সংস্কারের ভিতর কতটুকু একটা অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তী সরকার করবে আর কতটুকু একটা নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে করবে। আমাদের এখানে অবস্থান হচ্ছে অনেক সংস্কার প্রস্তাবনা করা সম্ভব, অনেক সংস্কার কমিশন করা সম্ভব, বা অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এর সাথে সম্পৃক্ত যতটুকু সংস্কার কাজ রয়েছে ততটুকু ওনারা নিজেরা বাস্তবায়ন করবেন। বাকি যে সংস্কার কাজ রয়েছে সেটা নির্বাচিত সরকারের জন্য রেখে দেবেন। সেই নির্বাচিত সরকার জনগণের সম্পৃক্ততার মাধ্যমে জনগণের ম্যান্ডেট এসে সেটা ফুলফিল করবে। কারণ সংস্কার ইন ইটসেলফ কোনো ফিনিশ প্রোডাক্ট না, এটা একটা চলমান প্রক্রিয়া। সবসময় প্রতিটি সরকার আসলে সময়ের দাবি মিলে জনগণের প্রত্যাশার সাথে তাল মিলিয়ে সংস্কার কাজ পরিচালনা করবে। সুতরাং এই সরকার যদি সব সংস্কার শেষও করে, পরবর্তীতে নির্বাচিত সরকার এসে আবার সংস্কার হাত দিতে হবে। ওনাদের মূল দায়িত্ব নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সংস্কারগুলো করবেন, বাকিটুকু ওনারা প্রস্তাবনা আকারে রেখে যাবেন পরবর্তী সরকারের জন্য। এখন সংস্কার বলতে আমরা কি বুঝি সেটা আমাদের একটু ডিকোড করা প্রয়োজন। সংস্কার বলতে কি শুধুমাত্র কনস্টিটিউশনে কিছু শব্দ বা বাক্যের ওলট পালট করলাম, শব্দ বা বাক্যের বিন্যাস করলাম, তা কিন্তু সংস্কার না। সংস্কার বলতে আমরা কি বুঝি? সংস্কার বলতে আমরা বুঝি জনগণের আকাঙ্ক্ষার প্রয়োজন ঘটিয়ে যখন যে জিনিসটা করা দরকার সেটা করা। লাস্ট যে কনস্টিটিউশন ছিল সেখানে কোথাও লেখা ছিল না সংবিধানে যে গুম করতে হবে, খুন করতে হবে, মানুষের ভোটাধিকার কেড়ে নিতে হবে। সংবিধানে কি ছিল যে পরপর 3 বার নির্বাচন ছাড়া ক্ষমতা আঁকড়ে রাখতে হবে? ছিল না। তাহলে এটা তো আওয়ামী লীগ করেছে। সংস্কারে তো কোনো খারাপ কথা ছিল না। সংস্কারের মূল প্রবলেম হচ্ছে স্পিরিটটাকে আওয়ামী লীগ ধারণ করে দেয়। সংস্কার স্পিরিট যদি থাকে তাহলে তো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, তাহলে জনগণের মালিকানা প্রতিষ্ঠা হবে, তাহলে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হবে। সুতরাং সংস্কারের নামে একটা কনস্টিটিউশনে শুধুমাত্র শব্দ বা বাক্যের বিন্যাসটাই মূল না, মূল হচ্ছে সেই স্পিরিটটাকে ধারণ করা। সেই স্পিরিটটা ধারণ করার জন্যই দরকার একটা নির্বাচিত সরকার, যেই সরকারের সেই দেশের সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে। আমরা যদি দেখি বাংলাদেশের ইতিহাসের যতগুলো বড় বড় সংস্কার তার প্রত্যেকটা কিন্তু খুব গৌরবের সাথে আমি বলতে পারি বিএনপির হাত ধরে রয়েছে। আমাদের নেতা যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাকশালের পরবর্তীতে একটা ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ পেয়েছিলেন, ওনার হাত ধরে কিন্তু বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র শুরু হয়েছিল। স্বৈরাচারী এরশাদের পরে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন, ওনার হাত ধরেই বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র শুরু হয়েছিল। তার মানে গণতন্ত্রের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় যে সংস্কার সেটি বিএনপি নির্বাচিত সরকারের মাধ্যমে শুরু হয়েছে। বাংলাদেশের আজও অর্থনীতি দাঁড়িয়েছে যে দুটো মৌলিক ভিত্তির উপর, একটা কি বিদেশে আমাদের জনশক্তি রপ্তানি আর একটা বিদেশে আমাদের গার্মেন্ট রপ্তানি। টোটাল ইকোনমিক পলিসিটা কিন্তু নির্বাচিত একটা সরকারের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়েছিল। নারীর ক্ষমতায়নের কথা আমরা বলি, যুবকদের ক্ষমতায়নের কথা আমরা বলি, কৃষি বিপ্লবের কথা বলি, আমরা শিল্প বিপ্লবের কথা বলি, এই প্রত্যেকটা বিষয় কিন্তু বিএনপির পূর্ববর্তী নির্বাচিত সরকারের মাধ্যমে শুরু হয়েছিল এবং প্রত্যেকটা সেই পার্টিকুলার অ্যাসপেক্টে একটা সংস্কার ছিল। আজকে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি দেখছি, সেই প্রাইভেট ইউনিভার্সিটি শুরু করাও তো একটা সংস্কার ছিল দেশের খালেদা জিয়ার সময়। আমরা প্রচুর ইকোনমিক লিবারালাইজেশন পলিসি দেখেছি, যার মাধ্যমে একটা ক্লোজ ডোর অর্থনীতি থেকে বেরিয়ে আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসা শুরু করলো, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ শুরু করলো, জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট শুরু করলো, বাংলাদেশের অর্থনীতি সারা বিশ্বের জন্য খুলে গেল। এগুলো কিন্তু দেশের নেত্রীর সময় শুরু হয়েছিল, তা ছিল আমাদের ইকোনমিক সংস্কার একটা পার্ট। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশ পেয়েছিল সেটা সোভিয়েত ব্লক এবং ভারতের সাথে অ্যালাইন্ড একটা ক্লোজ ডোর ইকোনমি ছিল, অর্থাৎ আমাদের টোটাল ফরেন পলিসি ছিল একটা নির্দিষ্ট ব্লকে। সেখান থেকে খুলে বাংলাদেশকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করা হলো, মিডল ইস্টের সাথে কানেক্ট করা হলো, যুক্তরাজ্যের সাথে যেমন বৈদেশিক সম্পর্ক তৈরি করা হলো, একই পাশাপাশি আমরা দেখলাম বাংলাদেশে ওয়ার্ল্ড ব্যাংক ঢুকলো, IMF ঢুকলো, জাইকা ঢুকলো, আমাদের ফরেন পার্টনার শুরু হলো। এর প্রত্যেকটা কিন্তু সেই সময় ছিল ইকোনমিক সংস্কার, এর প্রত্যেকটা ছিল ডিপ্লোম্যাটিক সংস্কার। প্রত্যেকটা সংস্কার কেন সফল হয়েছিল? কারণ তার ভিত্তি ছিল একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার, যে সরকার জনগণের সাথে সম্পৃক্ততা রয়েছে। তার মানে আমাদের যে কোনো সংস্কারের মৌলিক ভিত্তি হচ্ছে জনগণের প্রতি দায়বদ্ধতা
জনগণের সাথে সম্পৃক্ততা এবং নির্বাচিত একটা সরকার, যে সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। আপনারা কি এর সাথে একমত? যদি আমরা একমত হয়ে থাকি, তাহলে আমাদের সেরকম সরকারই লাগবে যেই সরকারের পাবলিকের ম্যান্ডেট রয়েছে, যে সরকারের জনগণের প্রতি জবাবদিহিতা রয়েছে, যেই সরকার স্বচ্ছতার মাধ্যমে নিশ্চিত করবে ওনাদের যে ইলেকট্রাল কমিটমেন্ট রয়েছে, সেই ইলেকট্রাল কমিটমেন্টটাকে ওনারা রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ না করে জনগণের প্রতি দায়বদ্ধ রেখে ফুলফিল করবেন। তার জন্য আমরা বলছি যে ওনাদের নির্বাচনের সাথে প্রয়োজনীয় সংস্কারটুকু শেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব রাষ্ট্রীয় স্থিতিশীলতা ধরে রেখে যেন সচিবালয়ে এই ধরনের কোনো অঘটন আর না ঘটে, যেন দ্রব্যমূল্যের নাম লাগামহীনভাবে বেড়ে জনগণের আকাঙ্ক্ষার বিদ্বেষী কোনো পলিসি তৈরি না হয়, এতটুকু ইনশিওর করার পাশাপাশি ওনাদের মূল দায়িত্ব একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে আবার জনগণকে মালিকানা এবং ক্ষমতায়িত করে একটা বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশে ফিরিয়ে দিয়ে যাওয়া।